রুহি, তোকে আমি কি বলেছিলাম যে এই বাড়িতে তুই আসবি না? তাহলে একা একা আসলি কেন? আয়, তোকে আমি আবার হোস্টেলে রেখে আসবো। রুহি শুভ্রের কথা শুনে হেনা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমি আমার পরিবার ছেড়ে হোস্টেলে থাকবো না ভাইয়া। দাদি, তুই ভাইকে বলো না, আমি কোথাও যাব না। আমি তোকে এক্ষুনি বাড়িতে রাখবো না রুহি, চল এখান থেকে। হেনা বেগম রাগান্বিত হয়ে বলে ওঠে, ব্যাস শুভ্র, অনেক হয়েছে। এতদিন তোমার ইচ্ছে মতোই রুহি হোস্টেলে ছিল, কিন্তু এখন আর না। এই বাড়িতে থাকার অধিকার রুহিরও আছে। আর যেখানে তুমি থাকছো এই বাড়িতে, রুহি থাকলে সমস্যা কি? তুমি তো এখন আর বিদেশ নয় যে বোনের খেয়াল রাখতে পারবে না। তাই হোস্টেলে রাখতে হবে তো রুহি এখানেই থাকবে। হেনা বেগমের কথার পিঠে শুভ্র আর কোনো কথাই খুঁজে পায় না। শুভ্র ধপধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। রোমান বাহির থেকেই মাত্র আসলো। শুভ্র আর হেনা বেগমের কথা সবই শুনলো। সামনে এসে রাস্তায় থাকা সেই মেয়েটাকে দেখেই অবাক। তাহলে এই সেই ছোট রুহি যাকে সে ছোটবেলায় দেখেছিল। কতটুকু ছিল, এখন কত বড় হয়ে গেছে। রোমান নিজে নিজেই হাসে, কিছু একটা ভেবে নিজের রুমে চলে যায়। রুহি রোমানকে খেয়াল করেনি। রুহি সে তো বেজায় খুশি, সে এখন তার পরিবারের কাছে থাকতে পারবে। রুহি হেনা বেগমকে জড়িয়ে ধরে, তারপর বলে, থ্যাংক ইউ সো মাচ দাদি। হেনা বেগম রুহির মাথায় হাত বুলায়। রুহি হেনা বেগমকে ছেড়ে তার দিকে তাকিয়ে বলে, দাদি, রোদ কোথায়? হেনা বেগম হেসে বলে। রোদ নিজের রুমেই আছে। রুহি কিছু না বলে দৌড় লাগায় রোদের রুমের দিকে। দৌড়ে রোদের রুমে ঢুকে যায়। এতদিন পর তার ভাবিকে দেখবে, সে তো বেজায় খুশি। রোদ ব্যালকনিতে বসে একটা গল্পের বই পড়ছে মনোযোগ দিয়ে। রুহি আস্তে আস্তে পা ফেলে রোদের পিছন থেকে চোখ চেপে ধরে। রোদ কিছুটা ভরকে যায়, কিন্তু নীলা হবে ভেবে বলে। নীলা, ছাড় না। রুহি মুখ ফুলিয়ে রোদের চোখ ছেড়ে দিতে দিতে বলে, বাহ, ভালোই তো, আমাকে ভুলে গেছো, চিনতেও পারলে না। রোদ পিছনে ফিরে তাকায়। সামনে রুহিকে দেখে কি করবে বুঝে পায় না। সে কি সত্যিই দেখছে? রুহি কি সত্যি এসেছে? এতদিন পর রুহিকে দেখে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। রুহির চোখেও পানি। শুভ্র বিদেশে যাওয়ার আগে যখন রুহিকে হোস্টেলে রেখে যেতে চায়, কিন্তু তার কথায় সবাই আমোদ জানায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। শুভ্র একরকম রুহিকে জোর করে হোস্টেলে নিয়ে যায়। ওই দিন রোদ আর রুহি অনেক কেঁদেছিল, কিন্তু শুভ্র কারো কথাই শুনেনি। রোদ আর রুহি নীলা সমবয়সী, 1-2 মাসের ডিফারেন্স হবে হয়তো। রুহিও রোদের সাথেই পড়ে। রোদ কাঁদতে কাঁদতে বলে, সত্যি রুহি, তুই এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রুহি রোদকে ছেড়ে রোদের চোখের পানি মুছে দিতে দিতে বলে। হ্যাঁ ভাবিজি, আপনার ননদ এসে গেছে আপনাকে জ্বালাতে। রোদ রুহির কথা শুনে হেসে দেয়। রুহি রোদকে উদ্দেশ্য করে বলে, ব্যাস, এইভাবে হাসবি সবসময়, এই হাসিতেই তোকে মানে। রোদ রুহিকে আবারও জড়িয়ে ধরে। রোদ আজ অনেক খুশি, এতদিন পর তার প্রাণপ্রিয় বোনটাকে দেখতে পেল। চৌধুরী বাড়িতে মনে হচ্ছে আগে সেই আনন্দ ফিরে এসেছে। রুহি বাড়ি আসাতে, রুহি যে বাড়ি এসেছে আরাফ চৌধুরী এখনো জানেন না। উনি অফিসের কাজে দেশের বাহিরে আছেন, এখনো ফিরেনি। অহনা টিনাও বাড়িতে আসে, তাদের পরীক্ষা শেষ, তার জন্য বাড়িতে আসে। বাড়িতে এসে রুহি আসার কথা শুনে খুশি হয় দুইজনে। নীরাও আসে তার শ্বশুর বাড়ি থেকে রুহিকে দেখতে। চৌধুরী বাড়িটা যেন আজ পরিপূর্ণ। এখন সময় বিকেল 4টা। নীলা চৌধুরী বাড়ির গেট থেকে মুখ ঢেকে এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে কোথাও নীলয় হাদারামটা আছে কিনা। দেখলেই খালাম্মা বলবে আস্ত একটা খবিশ। নীলা রোদের রুমের সামনে আসে, চুপি চুপি মনে মনে বলে, উফ, বাঁচা গেল, গাধাটার হাত থেকে বাঁচলো সে আজকে। নীলা তাড়াতাড়ি রোদের রুমে ঢুকে যায়। রোদ, রুহি, অহনা, মীরা বিছানায় বসে গল্প করছে। নীলা সবার সাথে কুশল বিনিময় করে। নীরা তার বরের কাছে চলে যায়। রুহি, রোদ, নীলা মিলে ছাদে যায়। রোমান ছাদে বসে হাতে গিটার নিয়ে টুংটাং শব্দ তুলছিল। রুহি আর রোদ রোমানকে দেখে কিছুটা ভড়কে যায়। রুহি জোরে চিল্লিয়ে বলে, এই পাগল লোকটা আমাদের বাড়িতে ঢুকলো কিভাবে? রুহির চিৎকার আর তাকে পাগল বলে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে তাদের দিকে রোমান। এদিক ওদিক তাকায় রোমান। কথাটা কি তাকেই বলছে? হ্যাঁ, তাকেই তো বলছে। আশেপাশে সে ছাড়া তো আর কেউ নেই। তার মতো একটা স্মার্ট ড্যাশিং ছেলেকে দেখে এই মেয়ের পাগল মনে হচ্ছে। হায় রে কপাল। আচ্ছা, তার এত সুন্দর চেহারা দেখে অনেক মেয়েরাই তো ক্রাশ খায়, কিন্তু এই মেয়ে তাকে পাগল বলছে কেন? তার চেহারা কি সত্যি পাগলের মতো দেখতে? রোদও মনে মনে বলে, এই লোক তো তোকে সেদিন কিরকম ভাবি ভাবি বলে দাঁত কেলিয়েছিল পাগলের মতো। তার তো সেদিন আহ, এই লোককে পাগল মনে হয়েছিল, এখন আবার রুহি বলছে, তাহলে নিশ্চিত পাগল হবে। নিলয় হাসতে থাকে। রোদ আর রুহিকে উদ্দেশ্য করে বলে, আরে তোমরা কী সব বলছো? এ তো আমাদের রোমান ভাইয়া। এইভাবে ভুলে গেলে? রোদ আর রুহি দুজনে একসাথে জিভ কাটে। রুহি আর রোদ একসাথে বলে ওঠে, সরি সরি ভাইয়া। রোমান ফিক করে হেসে দেয়। তারপর সবাই মিলে অনেক গল্প করে। মাগরিবের আজান দেবার সময় হয়ে গেছে। নীলা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। রুহি গাল ফুলিয়ে নীলাকে বলে,
আজকে কোথাও যেতে দেওয়া হবে না। না রে, বাড়িতে কাজ আছে, আর রাতে আম্মু বাইরে কোথাও থাকতে দিবে না। রুহি নীলাকে রাগ দেখিয়ে বলে। বাড়িতে কি জামাই রেখে এসছিস রে যে এখনই যেতে হবে? হ্যাঁ, আর আন্টি কিছু বলবে না? দাদিকে দিয়ে কল করিয়ে বলবো নি যে আজ তুই এখানেই থাকবি? কিন্তু কোনো কিন্তু না, তোর আজকে রাতে এখানেই থাকতে হবে। আমরা সবাই রাতে একটা গেম খেলবো। নীলাকে উদ্দেশ্য করে বলে। থেকে যান না খালাম্মা, একটা রাতের তো ব্যাপার। নিলয়ের কথা শুনে সবাই হেসে দেয়। নীলা নিলয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। মাগরিবের আজান দেওয়ায় সবাই ছাদ থেকে নেমে যায়। সবাই নামাজ পড়ে একসাথে বসে আড্ডা দিচ্ছে। রাত 11টা। বাড়ির বড়রা সবাই ঘুমিয়ে পড়ছে। জেগে আছে ছোট শয়তানগুলো। রুহি সবাইকে বলে রেখেছে আজকে রাতে একটা গেম খেলবে, আর তাতে শুভ্র ভাইও থাকবে তার। তবে শুভ্র যে থাকবে সেটা রোদ বাদে সবাই জানে। ছাদে সবাই মিলে ছোটখাটো একটা পার্টি আয়োজন করেছে। ছাদে একটা মাদুর বিছিয়ে দিয়েছে, সাথে কিছু খাবার রেখেছে পাশের টেবিলে। অয়ন, নিলয়, অহনা, টিনা, নীরা আর নীরার জামাই আকাশ আর আকাশের ছোট ভাই রাজীব, রোদ, নীলা সবাই ছাদে বসে আছে। বাকি আছে রোমান, শুভ্র আর রুহি। শুভ্র বাসায় আসার সাথে সাথে তার ভাইকে জড়িয়ে ধরে সরি বলে। আদরের ছোট বোনের উপর রাগ করে আর থাকতে পারে না শুভ্র। রুহি রোমানকে দায়িত্ব দিয়েছে শুভ্রকে ছাদে নিয়ে আসার, কিন্তু শুভ্র ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। কেন জানি রোমানের সাহস হচ্ছে না শুভ্রকে ছাদে যেতে বলতে। রুহি রোমান আর শুভ্রকে আসতে না দেখে শুভ্রের রুমে এসে রোমান বিছানায় বসে নখ কামড়াচ্ছে। রুহিকে দেখে রোমান বোকা বোকা হাসি দেয়। রুহি চোখ গরম করে রোমানের দিকে তাকায়। শুভ্র মনোযোগ দিয়ে কাজ করছে ল্যাপটপে। রুহি শুভ্রের সামনে এসে ভাইয়া বলে ডাক দেয়। শুভ্র রুহির দিকে তাকায়, ভ্রু কুচকে বলে। রুহি, এত রাতে ঘুমাসনি এখনো? ভাইয়া আসলে একটা কথা। কি কথা বল। ভাইয়া একটু ছাদে চল না প্লিজ। এত রাতে ছাদে কেন? চলো না ভাইয়া, সবাই আছে একসাথে, সবাই অনেক গল্প করব, মজা করব। প্লিজ ভাইয়া, না বলবে না? আমার কাজ আছে রুহি, তোমরা গল্প করো যাও। রুহি শুভ্রের হাত টেনে ধরে বাচ্চাদের মতো আবদার করে বলে। প্লিজ ভাইয়া চলো না, সবাই আছে, তুমি না গেলে কেমন দেখায়? শুভ্র ও বোনের এইভাবে আবদার আর ফেলতে পারে না। ল্যাপটপ বন্ধ করে দাঁড়ায়, তারপর বলে। ওকে চলো। রুহি খুশিতে শুভ্রকে জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ ভাইয়া। শুভ্র রুহির মাথায় হাত বোলায়, তারপর তিনজন মিলে ছাদে চলে যায়। শুভ্র ছাদে এসে চোখ পড়ে রোদের দিকে। নীলার পাশে বসে আছে। নিজের বোনের মন রাখতে কিছুই বলে না, শুধু চারিপাশে দেখছে। রুহির কথা শুনতেই সবাই সামনে তাকায়। শুভ্রকে এইখানে দেখে সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কল্পনা করেনি শুভ্র এখানে আসবে। রোদ শুভ্রের দিকে তাকায়, চোখাচোখি হয় দুইজনে। রোদ কিছুটা অস্বস্তি ফিল করে, উঠে যেতে না। এমন সময় নীলা রোদের হাত টেনে ধরে। রোদ অসহায় দৃষ্টিতে তাকায় নীলার দিকে। নীলা চোখের ইশারায় আশ্বস্ত করে। রোদ মাথা নিচু করে বসে আছে। শুভ্র সবকিছুই খেয়াল করছে। অয়ন, নিলয়, রাজীবেরা একপাশে, আর নীলা, রোদ, অহনা, টিনা, নীলা এরা একপাশে। রুহি শুভ্রের হাত টেনে ধরে বলে। চলো ভাইয়া, ওখানে বসবে। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আমি এখানে ঠিক আছি। প্লিজ প্লিজ ভাইয়া, একটা বার বসো না। রোদ মাথা নিচু করে আছে। রুহি নীরার পাশে বসে, আর রোমান শুভ্রের পাশে। সবাই গোল হয়ে বসে আছে। রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে। আমরা সবাই মিলে একটা গেম খেলবো, ট্রুথ ডেয়ার। তারপর একটা বোতল বের করে আবার বলে উঠি, এই বোতলের মুখ চারদিকে ঘুরবে, তাকে কেউ একজন প্রশ্ন করবে, ট্রুথ নাকি ডেয়ার। যে ট্রুথ নেবে তাকে একটা প্রশ্ন করতে হবে এবং তার উত্তর সত্যি বলতে হবে। আর ডেয়ার নিলে তাকে আমরা যে কাজ দিব সেটাই করতে হবে। সো সবাই বুঝতে পারছো তো গেমের নিয়ম? শুভ্র এতক্ষণ ফোন টিপছিল। রুহির কথা শুনে রুহির দিকে তাকিয়ে বলে। তোর এই স্টুপিড গেম তুই খেল, আমি এসবে নেই, আমি গেলাম। ভাইয়া প্লিজ যেও না। আচ্ছা ঠিক আছে, তোমার খেলতে হবে না, তুমি এখানে বসে থাকো, তাহলেই হবে। শুভ্র আর কিছু বলে না, মনোযোগ দেয় ফোন টিপার দিকে। রুহি বিসমিল্লা বলে বোতল ঘুরিয়ে দেয়। বোতলের মুখ গিয়ে পড়ে নীরার হাজব্যান্ডের দিকে। সবাই হেসে ওঠে। রুহি আকাশকে উদ্দেশ্য করে বলে। দুলা ভাই, ট্রুথ নাকি ডেয়ার? আকাশ কিছুক্ষণ ভেবে বলে ট্রুথ। অহনা প্রশ্ন করে। ভাইয়া, জীবনে প্রথম কার উপরে ক্রাশ খান? আকাশ নীরার দিকে তাকিয়ে বলে। তোমার নীরা আপুর উপর। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে নীরা। অহনা আবার বলে ওঠে। কবে কখন দুলা ভাই? বিয়ের আগে নাকি পরে? আকাশ নীরার দিকে তাকিয়ে বলে। প্রথমবার তোমার আপুকে দেখেছিলাম, হসপিটালের একটা লোক অ্যাক্সিডেন্ট হয়, তাকে নিয়ে আসে, তখন আমি ক্রাশ খাই। পরে ফ্যামিলিকে দিয়ে বিয়ের প্রস্তাব দিই। নীরা কিছুটা লজ্জা পাচ্ছে। রুহি বলে ওঠে। দুলা ভাই, আপনি তো বাজিমাতি করে দিয়েছেন, ক্রাশ খেয়ে সাথে সাথে বিয়ে, বাপ্পা।
সবাই হেসে ওঠে। রুহি আবার বোতল ঘুরিয়ে দেয়। বোতল ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে নিলয়ের দিকে। সবাই আবার হেসে ওঠে। রুহি বলে ওঠে, নীলা ভাইয়া তুমি ট্রুথ নাকি ডিয়ার? নিলয় একটু ভাব নিয়ে বলে। ডিয়ার। রুহি মাথায় হাত দিয়ে ভাবতে থাকে। কিছু একটা মাথায় আসতে বলে ওঠে, নিলয় ভাই তুমি আমাদের একটা গান শোনাও। নিলয় গলা খাকারি দিয়ে সবার দিকে তাকিয়ে হাসে, তারপর গান ধরে। গিয়েছি প্রথমবার তাল গাছে মুরগির খামার, কুত্তা নাচে বিলাই নাচে, কুত্তা নাচে বিলাই নাচে, গিয়েছিলা কক্সবাজারে, গিয়েছি তেঁতুলের আচার। নিলয় গান শেষ করে সবার দিকে তাকায়। সবাই কান চেপে ধরে আছে। রোমান বলে ওঠে, ভাই তুই কি আর গান পাইলি না? এত গান থাকতে এই গান পাইলি? হ্যাঁ, তোর জন্য গানের মান সম্মান আর রইল না রেডি। আকাশ হাসতে হাসতে বলে ওঠে, শালাবাবু আমার হিরো আলমের ছোট ভাই, গানকে ধর্ষণ করে দিল। নিলয়ের গান শুনে সবাই কোমায় চলে গেছে। নিলয় একটু ভাব নিয়ে বলে, জানি আমি ভালো গান গাই, তোমরা তো হিংসুটে, তাই আমার প্রশংসা করবে না। হঠাৎ কারো কথা ভেসে আসে। সবাই ছাদের দরজার দিকে তাকায়। রিয়া দাঁড়িয়ে আছে ছাদের দরজার সামনে। সবাই ভ্রু কুচকে তাকায়। এত রাতে এখানে এখানে এ কি করছে? রিয়া সবাইকে এভাবে তাকাতে দেখে দাঁত কেলিয়ে হাসে। সবার মুখে বিরক্তির ছাপ। রুহি জোরপূর্বক হাসি দিয়ে বলে, রিয়া আপু তুমি এখানে? রিয়া সবার সামনে এসে বলে, তোমরা কি গেম খেলছো? আমিও খেলবো। বলেই এসে বসে পড়ে। সবার মুখে বিরক্তির ছাপ। রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে, তাহলে আবার গেম স্টার্ট করে যাক। সবাই একসাথে হ্যাঁ বলে ওঠে। শুভ্র এইসবে কোনো ইন্টারেস্ট নেই। রিয়াকে দেখে যেন আরও বিরক্ত হয়েছে। সে একেবারে গায়ে পড়া স্বভাবের মেয়ে, একদম সহ্য করতে পারে না। রুহি আবার বোতল ঘুরিয়ে দেয়। বোতল ঘুরতে ঘুরতে গিয়ে রোমানের দিকে। সবাই একসাথে ইয়ে বলে চিৎকার করে ওঠে। অহনা রোমানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আপনি কি নিবেন, ট্রুথ নাকি ডিয়ার? রোমান হাসে। গাল ভরা চাপদারিতে সেই হাসি যেন অসম্ভব সুন্দর দেখায়। ইয়ার অহনা মাথায় হাত দিয়ে কিছু ভাবতে থাকে। তার ভিতরে রুহি চিল্লিয়ে ওঠে, এই যে পাগল, ও সরি ভাইয়া, আসলে নীলা ভাইয়া তো গানের মান ইজ্জত কিছু রাখলো না, তাই আপনি আমাদের সবাই সুন্দর একটা গান গিয়ে শোনান এবং গানের মান সম্মান ফিরিয়ে আনুন। মাঝখান থেকে নিলয় বলে ওঠে। বোধহয় এভাবে মান সম্মানের ফালুদা করতে পারিস না। রুহি নিলয়ের দিকে তাকিয়ে হাসে। নিলয় দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, আজ কেউ নেই বলে সবাই আমার সাথে এমন করে, যদি কেউ থাকতো তাহলে সে হয়তো আমার পক্ষ নিয়ে ঝগড়া করতো। নিলয়ের কথা শুনে সবাই হেসে দেয়। রুহি সবাইকে বলে, গাইস সবাই থামো এবার, আমরা যাকে ডিয়ার দিছি সেটাই আগে করুক। নিলয় সবাইকে উদ্দেশ্য করে বলে, রোমান ভাই তো অনেক সুন্দর গান গাইতে পারে, তবে গিটার হলে গান আরও সুন্দর হবে। ওয়েট, আমি 5 মিনিটের মধ্যে গিটার নিয়ে আসতে। নিলয় নিচে চলে যায় গিটার আনতে। রোদ সেই তখন থেকে চুপ করে আছে। শুভ্র এত কাছে থাকায় অস্থির হচ্ছে। 5 মিনিট পর নিলয় গিটারটা নিয়ে হাজির হয়। রোমানের হাতে দিয়ে বসে পড়ে। রোমান রুহির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। তারপর রুহির দিকে তাকিয়ে গিটারে টুংটাং শব্দ তুলে গাইতে শুরু করে। বলতে গিয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছুই নয়, তোমারই কাছে ফিরে আসি। গান শেষ করে রোমান সবার দিকে তাকায়। সবাই মুগ্ধ হয়ে রোমানের গান শুনে রুহি মুচকি হাসি দেয়। গেম আবার শুরু হয়। এইবার বোতল গিয়ে পড়ে রোদের দিকে। রোদ হতভম্ব হয়ে যায়। রুহি হাসি দিয়ে বলে, ভাবিজি এইবার বলো তুমি ট্রুথ নাকি ডিয়ার? রোদ কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আস্তে করে বলে, ট্রুথ। রুহি মাথায় হাত দিয়ে ভাবতে থাকে কি প্রশ্ন করা যায়। রুহি কিছু একটা ভেবে বলে, শখের পুরুষকে নিয়ে কিছু কথা বলো। রোদ মাথা তুলে শুভ্রের দিকে তাকায়। শুভ্র চোখ ফোনের দিকে। সে ফোন টিপছে। রোদ এক নজর শুভ্রের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে নেয়। আনমনে অন্যদিকে তাকিয়ে বলতে থাকে, আমার চোখে দেখা সব থেকে সুন্দর পুরুষে, তাকে ভালোবাসার পর অন্য কাউকে কখনো ভালো লাগেনি। সে হচ্ছে উত্তপ্ত আগুন, যাকে ছুতে গেলেই আমি পড়ে যাই, বারবার আঘাত পাই। শুভ্র এতক্ষণ সব কথা কানে যাচ্ছিল। রোদের দিকে তাকাতে দেখে রোদ অয়নের দিকে তাকালো। শুভ্র রাগ যেন দাও দাও করে জ্বলে উঠে মনে মনে বলে, শখের পুরুষ আছে, বাহ, খুব সুন্দর তো। হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রাত অনেক হয়েছে রুহি, এখন রুমে যা, আর এইসব স্টুপিড গেম এখানে বন্ধ কর। কিন্তু ভাইয়া গেম তো। রুহি আর কিছু বলতে পারে না। শুভ্র বসা থেকে উঠে বলে, আরেক মিনিট যেন কাউকে ছাদে আর না দেখি, বলেই ছাদ থেকে চলে যায়। রুহি সবাইকে বলে,
আর গেম খেলা হবে না, চলো সবাই। আস্তে আস্তে সবাই ছাদ থেকে নেমে যায়। পিছনে পড়ে রোদ। নীলা সাথেই ছিল, কিন্তু তার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়, তাই সে দৌড়ে চলে যায়। রোদ সবার পিছনে একা একা আসতে থাকে। হঠাৎ শুভ্র কোথা থেকে সামনে আসে। রোদ ভয়ে 2 কদম পিছিয়ে যায়। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রোদ 5 মিনিটের মধ্যে আমার রুমে আয়। বলেই শুভ্র চলে যায়। রোদের কেমন যেন সবকিছু অসহ্য লাগছে। শুভ্রর কথা শুনে মনে পড়ে যায় সেদিন রাতের কথাগুলো মনে পড়ে। রোদ শুভ্রের রুমে না গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রাত এখন 1:30। সে 1 ঘন্টা ধরে শুভ্র ওয়েট করছে রোদের জন্য, কিন্তু এই মেয়ের আসার নামই নেই। রাগটা যেন আরও বেড়ে যায়। শুভ্র মনে মনে বলে, এইটুকু 400 গ্রাম মেয়ের সাহস কী করে হয়। তার কথা অমান্য করতে শুভ্র রুম থেকে বেরিয়ে যায় রোদের রুমের দিকে। রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে দিচ্ছিল। গায়ে একটা লাল বেগুনি মিশ্রিত রঙের থ্রিপিস পরা, গায়ের ওড়নাটা বেডের উপর রাখা। রোদ তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে রুমে আসতেই দেখে রুমে শুভ্র কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। রোদের কিছু সময় লাগে সবকিছু বুঝতে। রোদ কাঁপা কাঁপা গলায় বলে, আপনি এইখানে? শুভ্রর নজর এখনো রোদের দিকে। শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে, ওড়না ছাড়াই তো খুব হট লাগছে। তো এইসব আমাকে দেখে কি হিপনোটাইজ করতে চাইছেন মিস রোদ? ও সরি মিসেস রোদ। রোদের হুঁশ আসে শুভ্রের কথায়। তাড়াতাড়ি বেড থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শুভ্রকে হঠাৎ রুমে দেখে রোদের ভয়ে অন্য কোনো দিকে খেয়াল ছিল না। শুভ্র রোদের সামনে 2 কদম এগিয়ে যায়। রোদ তুতলিয়ে বলে, এই আপনি আমার রুম থেকে যান বলছি। যাবো তো, তার আগে আমার কথার উত্তর দে। আমি তোকে ডেকেছি, যাসনি কেন? রোদ বিরক্ত হয়ে বলে, ইচ্ছে হয়নি তাই যাইনি। শুভ্র নিভে যাওয়া রাগটা যেন আবার দাউ দাউ করে উঠে। শুভ্র রোদকে দেয়ালের সাথে চেপে ধরে, গাল চেপে ধরে রাগে রি করতে করতে বলে, মুখে দেখছি বুলি ফুটছে, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? রোদের চোখ দিয়ে পানি পড়ছে ব্যথায়। মনে পড়ে যায় সেদিন রাতের কথাগুলো। রোদ রাগে দুঃখে শুভ্রকে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় কিছুটা দূরে সরে যায় শুভ্র। রোদ শুভ্রের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, শোবেন নামায় আপনি? শুভ্র রাগটা যেন আরো বেড়ে যায়। রোদের দিকে এগিয়ে শুভ্র বলে, আমি শুভ না তো কে শুবে? তোর শখের ভাতার, যাকে নিয়ে ছাদে টলাটলি করছিলি, যাকে নিয়ে কত সুন্দর কবিতা বলছিলি। হ্যাঁ, রোদের রাগটা যেন আরো বেড়ে যায়। একটা মেয়ে সবকিছু সহ্য করলে তার চরিত্র নিয়ে কথা বললে তা কখনো সহ্য করতে পারে না। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে, খুব বেশি ভালোবাসা দিয়েছে তোর ভাতার তোকে, তাই না? হ্যাঁ, যার জন্য মুখের ভলি ফুটেছে এত। হ্যাঁ, রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে গালে সজোরে একটা থাপ্পড় দেয়। শুভ্র স্তব্ধ, কারণ তার কল্পনাতেও ছিল না রোদ তার গায়ে হাত তুলবে। রোদ শুভ্রের দিকে আঙ্গুল উঠিয়ে বলে, মিস্টার শুভ চৌধুরী, আপনি যদি আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলেন তো ভুলে যাবে আপনি আমার স্বামী। রোদের চোখে পানি আর চোখে মুখে ফুটে উঠেছে রাগ, হিংস্রতা। শুভ্র এই রোদকে চিনতে পারছে না, কেন যেন অচেনা লাগছে। রোদ শুভ্রকে উদ্দেশ্য করে আবারও বলে, কি বলেছিলেন আমি নোংরা ডাস্টবিন? নষ্ট নারী আমি, তো কেন এসেছেন আমার কাছে? আর কেনই বা ডাকছেন আপনার রুমে? আর কেনই বা আমায় ছুঁয়েছেন আপনি? আপনিও তো তাহলে এখন নোংরা হয়ে গেলেন না? রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র চুপচাপ রোদের দিকে তাকিয়ে আছে। রোদ আবারও বলে ওঠে, আপনি আমাকে বলেছিলেন আমি যেন কখনো আপনার সামনে না যাই। আমি এতদিন আপনার সামনে যাইনি, নিজের এই নোংরা চেহারা লুকিয়ে রেখেছি আমি আপনার কাছ থেকে। তো আপনি কেন এসেছেন? আমি শুধু এইটুকুই বলতে চাই, আমাকে নিয়ে আপনার যত ভুল ধারণা তা যেন কখনো না ভাঙে, কখনোই যেন না ভাঙে। আপনি সারা জীবন এরকম ভুল ধারণা নিয়েই বেঁচে থাকেন শুভ্র ভাই। রোদের চারিপাশ যেন অন্ধকার হয়ে আসে। শুভ্র কিছুটা দৌড়ে গিয়ে রোদকে ধরে। রোদ আস্তে আস্তে করে কিছু বলছে। শুভ্র রোদের মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনে, আমি খুনি নই শুভ্র ভাই, আমি মামনিকে খুন করিনি শুভ্র ভাই। শুভ্রর বুক ধক করে উঠে। অজানা কিছু একটা তার উপর জেঁকে ধরে। রোদকে বিছানায় শুইয়ে রেখে রুম থেকে বেরিয়ে যায় শুভ্র। সকাল 7টা। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ 15 দিন হয়ে গেছে শুভ্রের কোনো খোঁজ নেই। সেদিন রাতের পর থেকে শুভ্র বাড়ি আছে কিনা রোদ সেসব জানে না, আর কারো কাছ থেকে জানতেও চায়নি। নানুর কাছে শুনলো 15 দিন হয়ে গেছে শুভ্র বাড়িতে আসেনি। রোদ যেন আগের থেকে আরও চুপচাপ হয়ে গেছে। শুভ্রের তার প্রতি খারাপ ব্যবহার, সব অত্যাচার, বাজে কথা মেনে নিল। রোদ চরিত্র নিয়ে কথা বলাটা মানতে পারেনি, তাই রাগের বশে থাপ্পড় দিয়েছে। সে ভেবেছিল শুভ্র হয়তো তাকে আরও শাস্তি দেবে, কিন্তু এই লোকের তো খোঁজ নেই। হেনা বেগম তো টেনশন শেষ। শুভ্রর ফোনও বন্ধ পাচ্ছে, রোমানও কিছু বলতে পারছে না। রোদের ইদানিং শরীরটা খুব খারাপ লাগছে, ভীষণ বমি পায়, মাথা ঘুরায়।
ব্যাপারটা হেনা বেগমও খেয়াল করেছে, আবার কেমন করে যেন হাসছে। রোদ কিছুই বুঝতে পারছে না এরকম হাসার মানে কি। সকাল 8টা, রোদের পেট ব্যথা করছে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সবাই নাস্তা করছে। রোদ গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। একটু পরোটা ছেড়ে মুখে নিতেই বমি আসে। দৌড়ে যায় রান্নাঘরে বেসিনের দিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো? ঠিকই তো ছিল। হেনা বেগম রোদের পিছন পিছন যায়। কিছুক্ষণ পর রোদকে ধরে নিয়ে আসে হেনা বেগম সবার সামনে। আরাফ চৌধুরী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে। মা, কিছু হয়েছে রোদের? ডক্টর ডাকবো? হেনা বেগম মুচকি হাসি দিয়ে বলে, আরাফ, ডক্টর ডাকতে হবে না। মিষ্টির দোকানে যা, বাড়িতে নতুন অতিথি আসছে। মানে? মানে হলো তুই দাদু হতে যাচ্ছিস আর আমি বড় মা। রোমান নিলয় একসাথে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ এমন কথা শুনে বিষম খায়। রোদের চোখ কপালে বড় বড় করে তাকিয়ে আছে হেনা বেগমের দিকে। রোদ মনে মনে বলে, কিছুদিন যাবৎ ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তার জন্য গ্যাস্ট্রিক হয়েছে হয়তো। কিছু খেলেই বমি আসে আর পেট ভরা ভরা মনে হয়। আর নানু এইসব কোথায় টেনে নিয়ে যাচ্ছে? রোদ হেনা বেগমকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে। দাদি, তুমি কি আর কিছু বলতে পারো না? হেনা বেগম রোদকে থামিয়ে দিয়ে বলে, আর কিছু বলতে হবে না, এই সময় এইরকম একটু একটু হয়, এইরকম, বুঝলি? হেনা বেগম রান্নাঘরে চলে যায় মিষ্টি আনতে। আরাফ চৌধুরী অনেক খুশি, বাড়ির সবাই খুশি হলেও হাসি বেগমের মুখ গম্ভীর। সুব্রত রোদকে পছন্দ করে না, তাহলে এসব কি করে হলো? সকাল 10টা, হেনা বেগম রোমান আর নিলয়কে পাঠিয়েছে মিষ্টি আনতে। বাড়ি থেকে বেরিয়ে সামনে গার্ডেন পেরিয়ে গেটের দিকে যায় রোমান। নিলয় হঠাৎ চোখ পড়ে শুভ্রের দিকে। বাড়ির গেট দিয়ে ঢুকছে শুভ্র। নিলয়ের চোখ চকচক করে উঠে দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে, তারপর বাহবা দিয়ে বলে, বাহ ব্রো, তুমি তো ভেরি ফাস্ট। আমরা বিয়ে করতে পারলাম না আর তুমি বাপ হয়ে গেলে। ওহ গো শুভ্র, চৌধুরী বাবা হচ্ছে। শুভ্র নিলয়কে ছাড়িয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে। নিলয় বিশ্ব জয় করে একটা হাসি দিয়ে বলে, সেদিন তুমি ভাই শুধু শুধু রাগ করলে, তবে বিড়াল যে তুমি ঠিকঠাক মতো মেরেছো তার প্রমাণ পেয়ে গেছি। তার মধ্যে রোমান শুভ্র আর নিলয়ের পাশে দাঁড়ায়। রোমান শুভ্রকে বলে ওঠে, সালা ভেবেছিলাম তোর আগে বিয়ে করব, বাট সেটা তো আর হলো না। তাই ভাবছিলাম তোর আগে বাপ হয়ে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, কিন্তু সালা আমরা বিয়েই করতে পারলাম না, তার আগেই তুই বাপ হয়ে গেলি। হোয়াট? রোমান নিলয় হাসে। রোমান বলে, বাড়ির ভিতরে যা, তাহলে বুঝতে পারবি আমরা মিষ্টি আনতে যাচ্ছি। শুভ্র বাড়ির ভেতরে যায়। হেনা বেগম সোফায় বসেছিলেন। শুভ্রকে দেখে উঠে দাঁড়ায়। খুশিতে গদগদ হয়ে শুভ্রের সামনে আসে। এসে বলে, দাদু ভাই, তুই এত তাড়াতাড়ি খুশির খবর দিবি ভাবি নাই। এই না হলে চৌধুরী বাড়ির ছেলে। শুভ্র ভ্রু কুচকে তাকিয়ে আছে। সে আসলে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কি। বাড়ির সবার মাথার তার ছিঁড়ে গেল নাকি? হেনা বেগম একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলেন, দাদু ভাই, তোকে দেখলেই তোর দাদার কথা মনে পড়ে যায়। তোর দাদা তাজা যুবক ছিলেন। সে বিয়ের দিন 3 মাসের মাথায় মা হবার সুখবর শুনতে পাই। আর তুই তো তার থেকেও ফাস্ট। এই না হলে চৌধুরী বাড়ির ছেলে। দাদি, মাথা ঠিক আছে? পাগলের মতো কি সব বলছো তুমি? তোমার কি সবার মাথার তার ছিঁড়ে গেছে নাকি? হেনা বেগম হাসি দিয়ে বলে, আমাদের তার ছিঁড়ে নাই, তবে খবরটা শুনলে তুই নিজেই তোর মাথার সব তার ছিঁড়ে পাগল হয়ে যাবি খুশিতে। হেনা বেগম পুনরায় বলে ওঠে, তুই বাবা হতে যাচ্ছিস দাদু ভাই। হোয়াট? মনে হচ্ছে কিছুই জানিস না। হ্যাঁ, মাথা ঠিক আছে দাদি? কি সব বলছো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। বলেছিলাম না, খুশির খবরটা শুনলে তুই নিজেই পাগল হয়ে যাবি। দাদি কি সব বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুই বাবা হতে যাচ্ছিস শুভ্র। স্টপ দাদি, তোমার নাতনির সাথে আমার সেরকম কিছু হয়নি যে আমি বাবা হবো। হ্যাঁ, কি সব বলছিস? হ্যাঁ, জমিতে চাষই করলাম না, তার আগে ফসল কোথা থেকে আসবে? হ্যাঁ, বলেই শুভ্র সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যায়। হেনা বেগম শুভ্রের দিকে তাকিয়েছে। তার মাথায় ঢুকলো না শুভ্র কি বলে গেল। রোদ নীলার সাথে কথা বলছে আর আজকের ঘটনাগুলো সব বলছে। শুভ্র রোদের রুমের সামনে দাঁড়ানো। রোদের সব কথাগুলোই কানে আসে তার। আর বলিস না নীলা, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, তার জন্য হয়তো গ্যাস্ট্রিক হয়েছে, সেই কারণেই কিছু খেতে গেলেই বমি আসে। আর নানু সেই সব কিছু অন্যদিকে নিয়ে যাচ্ছে। রোদ কথা শেষ করে পিছনে ফিরে তাকায়। শুভ্রকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। রোদ আর শুভ্র চোখাচোখি হয়। রোদ কিছুটা অস্থির হয়ে পড়ে। অন্যদিকে ফিরে রোদ ব্যালকনির দিকে যেতেন। এমন সময় শুভ্রের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওইখানে দাঁড়াও রোদ। রোদের পা থেমে যায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের সামনে এসে দাঁড়ায়। তারপর বলে ওঠে, মিসেস রোদ, আপনি নাকি মা হচ্ছেন, আর সেটা আমি জানি না। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র আবার পুনরায় বলে ওঠে, আমি না চাষ করি ফসল, বাব্বা। রোদ আস্তে করে বলে ওঠে,
আপনি যা ভাবছেন সেসব কিচ্ছু না। শুভ্র রোদের দিকে দু কদম এগিয়ে রোদের দিকে ঝুঁকে বলে, তো আপনি বলতে চাচ্ছেন মিসেস রোথ? নানু ভুলভাল ভাবছে, সে সব কিছুই না। শরীর ঠিক নেই তাই এমনটা হচ্ছে। শুভ্র সোজা হয়ে দাঁড়ায়, তারপর রোদকে উদ্দেশ্য করে বলে, তো সেই কথাটা আপনার প্রাণপ্রিয় নানুকে বলেন গিয়ে, তা না হলে এখন তো পুরো বাড়ি মাথায় তুলেছে, তারপর পুরো এলাকার ঢোল পিটাবে। এই কথা বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রোদ জোরে জোরে শ্বাস নিতে থাকে, প্রাণটা বেরিয়েই যাচ্ছিল। বিকাল 4:30 রুহি ছাদে আসে, এসেই দেখে রোমান ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। রুহি জোরে ডাক দিয়ে বলে, এই পাগল। বলেই থেমে যায়। রোমান পিছনে ফিরে তাকায়, রুহিকে দেখে মুচকি হাসে, কিন্তু রুহি তাকে কি বলে ডাকছে সেটা শুনে রাগি রাগি ভাব নিয়ে বলে, এই মেয়ে, কাকে পাগল বলছো তুমি? হ্যাঁ, আসলে আসলে কি? হ্যাঁ, কথায় কথায় পাগল বলো? হ্যাঁ, আমাকে তোমার কোন দিক থেকে পাগল মনে হয়? সব দিক থেকেই। রোমান রেগে বলে, মুখে মুখে আবার তর্ক করছো? আপনার মতো বিদেশি উগান্ডার সাথে কে ঝগড়া করবে? হ্যাঁ, আমি উগান্ডা হলে তুমি কি? হ্যাঁ, আমি একটা সুন্দরী মেয়ে। আহা, কি সুন্দরী বোঝাই যাচ্ছে। তুমি হচ্ছে কালো পেতনি, কালি একটা। রুহি রেগে গিয়ে বলে, আমাকে কালি বলবে না, বলে দিচ্ছি। কালোকে কালো বলবো না তো কি কি করবো? হ্যাঁ, আমি কালি হলে আপনি দলা ইঁদুর পচা আলু। রোমান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই মেয়ে, এসব কি বলছো? চিনো আমাকে? হ্যাঁ, চিনবো না আবার? আপনাকে খুব ভালো করেই চিনি, আপনি একটা পচা আলু। এই শেওড়া গাছের কালো পেতনি। আর একবার যদি এই সব বলেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। রোমান রুহির সামনে গিয়ে একটু ভাব নিয়ে বলে, কালো পেতনি বললাম, এখন খারাপ কি করবে শুনি? হ্যাঁ, হুম। রুহি রাগে চোখে রোমানের দিকে তাকে দু কদম পিছিয়ে থুতু মেরে ছাদ থেকে দেয় দৌড়, দৌড়। তাকে আর পাইকে যেতে যেতে রুহি বলে ওঠে, আমার সাথে লাগতে আসবে না মিস্টার পচা আলু, তাহলে এরপর এর থেকে খারাপ কিছু হবে, বলে দিচ্ছি। রোমান বোকার মতো তাকিয়ে আছে রুহির যাওয়ার দিকে। সে ঠিক বুঝতে পারেনি যে রুহি এমন কিছু করবে। গায়ে থেকে গেঞ্জি খুলে নিচে যায় রোমান। এই বোকা নারী তাকে সত্যি সত্যি কবে পাগল না বানিয়ে ফেলে। রোদ বিছানায় শুয়ে আছে। হেনা বেগম রোদের রুমে আসে, রোদের বিছানার পাশে গিয়ে বসে রোদের মাথায় হাত বুলিয়ে দেয়। রোদ হেনা বেগমের দিকে তাকায়, তারপর হেনা বেগমের কোলে শুয়ে পড়ে। হেনা বেগম মিহি কণ্ঠে বলে ওঠে, এখনো কি খারাপ লাগছে রোদ? না নানু, আমি ঠিক আছি। রোদ পুনরায় আবারও বলে ওঠে, আমি তোমায় কিছু বলতে চাই নানু। বল, কি বলবি? নানু তুমি যা ভাবছো সেসব কিছু না। মানে? আসলে নানু ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তাই বমি হচ্ছে আমার, আর সাথে পেট ব্যথাও হচ্ছে। তুমি সকালে যেসব কথাগুলো বলেছো সেসব কিছুই না নানু। হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়। কি বলছিস রোদ? আমি ঠিকই বলছি নানু। হেনা বেগম রোদের রুম থেকে বেরিয়ে যায়। সে তখনকার শুভ্রের কথাগুলো এখন বুঝতে পারে, আর সে কত কিছুই না ভেবেছিল। হেনা বেগমের মুখে অন্ধকার নেমে আসে, তার মানে রোদ আর শুভ্রের ভিতর কিছুই ঠিক হয়নি। অয়ন রোদের মা হবার খবরটা শুনে কেন জানি তার সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। সে কোনোভাবেই মানতে পারছে না এই সব কিছু। বুকের বা পাশে ব্যথা হচ্ছে। একতরফা ভালোবাসাগুলো এমনই, কেউ একজন পাগলের মতো ভালোবেসে যার অপর পাশের জন সে ভালোবাসার কোনো মূল্যই দেয় না। অয়ন আনমনে বলে ওঠে, তোমাকে যখন প্রথম দেখেছিলাম রোদ, তখন মনে হয়েছিল আমার সব হারিয়ে যাওয়ার স্বপ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি আমার হলে কি খুব বেশি ক্ষতি হবে রোদ? আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, কখনো অবহেলা করব না, কখনোই না। হাসি বেগম আর রিয়া রাগে ফুঁসছে। এসব কি হচ্ছে? যে শুভ্র রোদকে মানেনি, তাহলে রোদের পেটে সন্তান আসলো কি করে? আসলো, আর এটা যদি সত্যি হয়তো রোদকে এ দুনিয়া ছাড়তে হবে। রিয়ার হাসি বেগম পয়সা চিক হাসি দেয়। রাত 10টা। রোদ নিজের রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিল, এমন সময় কারোটা আকাশে পেছনে ফিরে তাকায় রোদ। অয়ন পিছনে দাঁড়িয়ে আছে। রোদ কিছুটা ঘাবড়ে যায়। সেদিন রাতের কথা মনে পড়ে যায়। অয়ন ভাইয়ের জন্য শুভ্রতাকে অনেক বাজে কথা বলেছিল, এমনকি মেরেও ছিল। রোদ অয়নকে এড়িয়ে যেতে নেয়। অয়ন গিয়ে রোদের হাতটা চেপে ধরে। রোদ হাত ছাড়াতে ছাড়াতে বলে, অয়ন ভাই প্লিজ হাতটা ছাড়ুন। যা, আমার নাতির জন্য কফি নিয়ে আয়, যা তাড়াতাড়ি। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না অয়ন ভাই, প্লিজ ছেড়ে দিন আমায়। প্লিজ রোদ, হে একটু শোনো। আমি জানি শুভ্রকে তুমি ভালোবাসো, কিন্তু শুভ্র তোমাকে ভালোবাসে না রোদ। শুভ্রের কাছে তুমি কখনোই ভালোবাসা পাবে না। শুভ্র তোমাকে সারা জীবন কষ্ট দিবে। প্লিজ ভাইয়া হাতটা ছাড়ুন, আর এসব বাজে কথা বলা বন্ধ করুন। রোদ প্লিজ, তুমি শুভ্রকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। রোদ এতক্ষণ কিছু না বললেও এবার যেন অয়নের কথা সহ্য করতে পারে না। হাত
ঝামটা দিয়ে ছাড়িয়ে জোরে থাপ্পড় বসিয়ে দেয় অয়নের গালে। অয়ন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রোদ রাগি চোখে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে, আমার স্বামী আমায় কষ্টে রাখুক বা সারা জীবন আঘাত করুক, সে স্বামী আমার। দরকার হলে সে আমায় খুন করে নদীতে ভাসিয়ে দিক, তারপর আমি তাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখব না। রোদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে আবারও বলে ওঠে, সে খারাপ হোক বা ভালো হোক, সে আমার স্বামী আর আমি তার স্ত্রী, এটাই সত্যি। রোদ প্লিজ আমাকে একটু বোঝো। রোদ হাত দিয়ে অয়নকে থামিয়ে তারপর আবার বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।